আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শেচিল-2 যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুঃস্বপ্ন। ইরানের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, দাবি করেছেন একজন বিশ্লেষক। বৈঠক চেয়ে ইরানকে জাতিসংঘ পরমাণু সংস্থার চিঠি। যুদ্ধ শেষ হলেও বিপদ থেকে গেছে, সতর্ক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুনুন বিস্তারিত। ইরানি প্রতিরক্ষা সক্ষমতা সম্প্রতি নতুন মাত্রা পেয়েছে। ট্রু প্রমিস 3 অভিযানের দ্বাদশ পর্বে ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC প্রথমবারের মতো শক্তিশালী শেচিল-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ইরানের আকাশসীমায় এক রহস্যময় দৃশ্যের অবতারণা করেছিল, যা তেহরান সহ কেন্দ্রীয় ইরানের বাসিন্দাদের কৌতূহল বাড়িয়ে দেয়। গত বুধবার সন্ধ্যায় যখন নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্রটি রাতের আকাশে উড়ে যায়, তখন তেহরান এবং অন্যান্য প্রদেশের বাসিন্দারা এক চলমান আলোর বিন্দু দেখতে পান, যার পেছনে ছিল সাপের মতো ধোঁয়ার কুণ্ডলী। এক পর্যায়ে এই উজ্জ্বল বস্তুটি একটি অগ্নিগোলকে রূপান্তরিত হয় এবং তার গতিপথে এগিয়ে যায়, আকাশে এঁকে দেয় এক কোবরার মতো বক্রপথ। অজানা এই দৃশ্য দেখে উৎসুক জনতা প্রথমে ধারণা করেন এটি হয়তো ইরানের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, কোনো শত্রু ক্ষেপণাস্ত্র অথবা এমনকি কোনো প্রাকৃতিক ঘটনা যেমন উল্কাপাত হতে পারে। তবে এর পশ্চিমমুখী গতিপথ দ্রুতই সত্য উন্মোচন করে। এটি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র, যা ট্রু প্রমিস 3 অভিযানের অংশ। সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে একটি 2 পর্যায়ের শেচিল-2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই আলোর সৃষ্টি করেছিল। বিশেষ করে এর প্রথম পর্যায়ে জ্বালানি শেষ হওয়ার পর বিচ্ছিন্ন হওয়ার কারণে এই দৃশ্যের তৈরি হয়। IRGC জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে ট্রু প্রমিস 3 অভিযানের দ্বাদশ পর্ব অতি ভারী দীর্ঘ পাল্লার 2 পর্যায়ের শেচিল ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে শুরু হয়েছিল। তাহলে কি এমন জিনিস শেচিলকে বর্তমান ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অতুলনীয় করে তুলেছে? IRGC মুখপাত্র মেজর জেনারেল মহসেন রেজাই বলেছেন, সুপার হেভি শেচিল এবং হাইপারসোনিক ফাত্তা ক্ষেপণাস্ত্রের সমন্বয়ে এই হামলা চালানো হয়। এতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যাঘাত ঘটে। ফাত্তা-1 ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত তাপ প্রতিরোধী বিশেষ উপকরণ দিয়ে তৈরি একটি নির্ভুল নির্দেশিত 2 পর্যায়ের কঠিন জ্বালানি চালিত রকেট। এর পাল্লা 1400 কিলোমিটার এবং চূড়ান্ত গতি 13 থেকে 15 ম্যাকের মধ্যে। এই গতি এবং এর নমনীয় অগ্রভাগ, যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরে সম্পূর্ণ দিক নির্দেশক চালচলন সক্ষম করে, এটি সহজেই বিশ্বের বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে ফেলতে পারে। ফাত্তা-1 প্রায় 1000 কেজি ওজনের একটি ওয়ারহেড বহন করে, যার মধ্যে 350 থেকে 450 কেজি বিস্ফোরক পেলোড থাকে। যদিও ফাত্তা-1 এবং আপগ্রেড করা ফাত্তা-2 একটি 200 কেজি হাইপারসোনিক গাইডেড ভেহিকেলে সাজানো। উভয় শক্তিশালী অস্ত্র, তবে স্কেল এবং পেলোডের দিক থেকে এগুলো শেচিল-2 সাথে তুলনীয় নয়। ফাত্তা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি প্রায় 11.5 মিটার দীর্ঘ, 80 সেন্টিমিটার ব্যাসের এবং এর মোট ওজন 4 থেকে 4.6 টন। অন্যদিকে শেচিল-2 ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পূর্ববর্তী প্রজন্মের উপর ভিত্তি করে বানানো। এটি আরও বেশি বিশাল এবং শক্তিশালী। এটি 18 মিটার দীর্ঘ, 1.25 মিটার ব্যাসের এবং এর উৎক্ষেপণ ওজন 23.6 টন, যা ফাত্তার চেয়ে 5 থেকে 6 গুণ বেশি। লক্ষ্যের দূরত্বের উপর নির্ভর করে শেচিল-2 প্রায় 700 কেজি পেলোড অর্থাৎ 2000 কিলোমিটার পাল্লায় বা প্রায় 1.5 টন পেলোড অর্থাৎ 1000 কিলোমিটারের কম পাল্লায় সরবরাহ করতে পারে। ইসরায়েল ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করার মাত্র 2 দিন আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী 2 টন ওয়ারহেড সহ একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন, যদিও তখন নির্দিষ্ট করে ক্ষেপণাস্ত্রটির নাম জানানো হয়নি। এটি সম্ভবত শেচিল বা খোরাম শাহর অর্থাৎ খেইবার ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করা হচ্ছে, যা ইরানের সুপার হেভি শ্রেণীর আরেকটি ক্ষেপণাস্ত্র। ইরানের ব্যালিস্টিক কর্মসূচির বিবরণ। শাহাব-3 ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে জ্বালানি ভরতে বেশ কয়েক ঘন্টা সময় নেয়। 2009 সালের শেষ নাগাদ এরই একটি উন্নত সংস্করণ আনা হয়, যার নাম শেচিল-2। এতে নির্ভুলতা বাড়ানোর জন্য নিয়ন্ত্রণ পাখা সহ এটি বিচ্ছিন্ন করা যায় এমন দ্বিতীয় পর্যায়ে ছিল। শেচিল-2 একমাত্র 2 পর্যায়ের ক্ষেপণাস্ত্র, যা ইরানে দেশীয়ভাবে বৃহৎ পরিসরে উৎপাদিত হয়। উভয় পর্যায়ে এটি কঠিন জ্বালানি চালিত হয়। ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারে শেচিল-2 বিশেষ জায়গা পেয়ে থাকে। উদয়নের সময় প্রথম পর্যায়ে জ্বালানি শেষ হওয়ার পর একটি ছোট বিস্ফোরক এটিকে দ্বিতীয় পর্যায় থেকে বিচ্ছিন্ন করে, যার ইঞ্জিন তখন জ্বলে ওঠে। এই প্রক্রিয়াটি গত বুধবার সন্ধ্যায় তেহরান জুড়ে দেখা নাটকীয় দৃশ্যের তৈরি করে। প্রায় 2 দশক ধরে উৎপাদনে থাকা সত্ত্বেও শেচিল-2 এর আগে IRGC ব্যবহার করেনি। এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধা হলো এর অত্যন্ত ভারী ওয়ারহেড, যা কয়েকশত মিটারের ব্যাসার্ধের মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম। এটি সুরক্ষিত সামরিক স্থাপনা এবং অবকাঠামো লক্ষ্যবস্তু করার জন্য আদর্শ। শেচিল-2 একটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল সিস্টেম বহন করতে পারে, যা এটিকে একক হামলায় একাধিক শক্তিশালী ওয়ারহেড
বিভিন্ন লক্ষ্যবস্তুতে ছোড়ার সক্ষমতা দেয়। আরেকটি মূল শক্তি হল এর বর্ধিত পাল্লা, যা এটিকে ইরানের প্রায় যে কোনো স্থান থেকে উৎক্ষেপণ করার সামর্থ্য দেয়। এদিকে দীর্ঘ 12 দিন পাল্টাপাল্টি হামলা চালানোর পর মঙ্গলবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি নিয়ে এখনও সতর্ক অবস্থানে রয়েছে ইরান, কারণ গাজা ও লেবাননে যুদ্ধবিরতির ইতিহাস বিবেচনায় ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না দেশটি। তেহরানে সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো আব্বাস আসলানি এমনটি মনে করেন। আল জাজিরাকে তিনি বলেন, তাই তেহরান এখনও সতর্ক এবং দেশটির কোনো শীর্ষ কর্মকর্তা এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি নিশ্চিত করেনি। যদি সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে কোনো লঙ্ঘন না হয়, তাহলে আমি মনে করি ইরান যুদ্ধবিরতি মেনে চলবে। আসলানি বলেন, এটি ছিল ইরান এবং ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটানো, তবে তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি। তিনি বলেন, আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কিছু ক্ষয়ক্ষতি দেখেছি, তবে ইরানের পারমাণবিক কর্মসূচি কেবল স্থাপনা বা যন্ত্রপাতির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইরান তাদের পারমাণবিক উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছে এবং তাদের জ্ঞান ও প্রযুক্তি অক্ষুণ্ণ রয়েছে। আসলানি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাও ধ্বংস হয়নি, কারণ এরই মধ্যে ইরান ইসরায়েলে পাল্টা আঘাত হেনেছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সার্থক ও অর্থবহ আলোচনা এখনই সম্ভব নয়, কারণ পারমাণবিক আলোচনা চলার মাঝে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে। গত 12 জুন দিবাগত মধ্যরাতে প্রথমে ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরে ইরান ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তার জবাব দেয়। সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সবশেষ সোমবার কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি বলে ঘোষণা দেন। পরে জানা যায়, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল খানির মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বরাতে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক করতে চায় জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির কাছে এ ব্যাপারে চিঠিও দিয়েছেন IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় গ্রসি নিজেই এর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইরান যদি IAEA এর সঙ্গে সহযোগিতা ফের শুরু করে, তাহলে তেহরানে পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছে তার সমাধান কূটনৈতিক পন্থায় করা সম্ভব হবে। সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার এক্সে এই বার্তা পোস্ট করেন গ্রসি। IAEA এর শীর্ষ নির্বাহীর চিঠি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি সৈয়দ আরাগচি। তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই। প্রসঙ্গত 1970 সালে IAEA এর সঙ্গে NPT চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলামপন্থী শাসক গোষ্ঠী শাসন ক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা শাহ রেজা পেহলভি তখন ইরানের রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন। IAEA এর সঙ্গে ANPT চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং IAEA কে সহযোগিতা করবে। এদিকে যুদ্ধের 12তম দিনে এসে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও বিপদ রয়ে গেছে বলে দেশবাসীকে সতর্ক করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল FA ডিফরিন টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের ক্ষেত্রে শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনী প্রধান সবাইকে উচ্চ স্তরের সতর্কতা এবং প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, আমি জোর দিয়ে বলতে চাই যে এই পর্যায়ে হোমফ্রন্ট কমান্ডের নির্দেশনাবলীতে কোনো পরিবর্তন হয়নি। নির্দেশনাবলী অবশ্যই মেনে চলতে হবে। বিপদ রয়ে গেছে বলেছেন সেনাবাহিনী। আমাদের চ্যানেলের এমন নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।